সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাবেক এমপি হাবিব সহ ৩ জনের ১০ বছর কারাদণ্ড, ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা। বঙ্গবন্ধুকে কটূক্তি করায় মানহানির মামলায় তারেক রহমানের ২ বছরের সাজা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। বগুড়ায় হোমিও হলের ল্যাবে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ইথাইল জব্দ, গ্রেপ্তার ৪ জন রিমান্ডে। এবং চট্টগ্রাম মেডিকেলের পরিত্যক্ত গুদামে ৬০ বছরের পুরনো নানা রাসায়নিক পদার্থ, নিরাপত্তার ঝুঁকি বাড়লেও সরানোর উদ্যোগ নেই। সমগ্র বাংলাদেশের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। সাতক্ষীরার কলারোয়ায় ১৯ বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আরও ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। দীর্ঘ ১৯ বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা নিয়ে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা ৩৪ আসামিকে আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে রায় ঘোষণা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির। রায়ে ৫০ আসামির মধ্যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ৩ জনকে ১০ বছর, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে ৯ বছর, বিএনপি নেতা আব্দুল রাজ্জাককে ৬ বছর সহ সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে উচ্চ আদালতে আবেদনের কথা জানিয়েছে আসামিপক্ষ। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই ৩ জনকে ১০ বছর পর্যন্ত সাজা দিয়েছে, সর্বনিম্ন ৪.৫ বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার কায়েম হইল। উচ্চ আদালত অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার দিবেন, এটা আমরা আশা করি। সবার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মামলাটাতে সবাই বেশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন। রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। আর রায়ের বিপক্ষে বিএনপি মিছিল বের করলেও তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমি মনে করি সারা সাতক্ষীরাবাসী সহ জনগণ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই রায়টির জন্য। আমরা মনে করি যে এটা সন্তোষজনক রায় হয়নি এবং আমরা আশাবাদী যে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব। এই মামলায় ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন, ৩৪ জন জেলে ও ১৬ জন পলাতক রয়েছেন। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে ২০০২ সালে ৩০ আগস্ট কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে আরও জানাতে এবার সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, রায় ঘোষণা করার পর এলাকার লোকজন কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আইনজীবীরা কি বলছেন? তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, আসামি পক্ষের আইনজীবী তারা অসন্তুষ্ট হয়ে উচ্চ আদালতে যাবেন বলেছেন। আমি মূলত এখন দাঁড়িয়ে আছি ২০০২ সালের ৩০ আগস্ট যে ঘটনাটি ঘটেছিল কলারোয়ার যে জায়গাটিতে, ঠিক সেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক এই জায়গাটিতে বাস দাঁড় করিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা করা হয় এবং এই রাস্তা দিয়েই তিনি যশোর হয়ে সড়ক পথে আসলে ঢাকায় যাওয়ার কথা ছিল তার, এবং তিনি সাতক্ষীরা সদর থেকে একজন ধর্ষণের শিকার হওয়া মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে তারপর তিনি এই রাস্তাতেই ফিরছিলেন। ঠিক এই জায়গাটিতেই তাকে বাস আটকে এই রাস্তাটি অবরোধ করা হয় এবং এইখানেই এই গাড়ি বহরের উপর হামলা করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, এবং এখানে গুলির শব্দ হয় এবং যেখানে স্থানীয় সাংবাদিকরা ছিলেন তারাও কিন্তু এই হামলায় আক্রান্ত হয়েছিলেন। আমি একটু দেখাতে চাই রাস্তার ঠিক ডান পাশে যে জায়গাটি এখন ভাঙা অবস্থায় রয়েছে, এই জায়গাটিতেই মূলত কলারোয়া উপজেলা বিএনপি অফিস ছিল এবং এই জায়গা থেকেই মূলত সেই সময় যে হামলা চালানো হয়েছিল সেই হামলার নির্দেশনা দেওয়া হয়েছিল মূলত এই জায়গাটি থেকেই। এবং আমরা যখন এই রায় ঘোষণার পরপর আমরা যখন এই রায়ের যিনি বাদী রয়েছেন কলারোয়া থানা আওয়ামী লীগের সেই সময়কার সাধারণ সম্পাদক
বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডের সভাপতি, তার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তিনি একটা কথাই বলেছেন যে এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আসলে তৎকালীন সরকার আসলে চেয়েছিল যে এই ঘটনাটি একটি মিথ্যা এবং ঘটনাটি ঘটেনি, তারা এইটা প্রমাণ করতে চেয়েছিল আদালতে। কিন্তু ঘটনাটি যে আজকে প্রমাণিত হয়েছে যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর উপরে আসলে সে সময় হামলা করা হয়েছিল, এই কারণে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে দীর্ঘ 19 বছর পরেও যে এই মামলার রায় ঘোষণা হয়েছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এই মামলার বাদী হওয়ার কারণে তার উপরে যে হামলা এবং তার পরিবারের সদস্যদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার আজকে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। বলছেন যে তাদের যে কষ্ট বা তাদের যে পরিশ্রম ছিল সেই পরিশ্রমটি আজকে তাদের লাঘব হয়েছে। পাশাপাশি এইখানকার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এই একই কথাই বলেছেন। তারা বলছেন যে দীর্ঘদিন পরে হলেও যে তারা রায়ের বিচার পেয়েছেন এতেই তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা যখন আসামি পক্ষের সঙ্গে কথা বলেছি, আসামি পক্ষ আসলে শুরু থেকেই তারা আসলে এই বিষয়টিকে বলছেন যে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জবরদখল করে এবং মিথ্যা অভিযোগে তাদের উপরে আজকে সাজা দেওয়া হয়েছে। এবং হাবিবুর রহমান হাবিব তিনি যখন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে উঠছিলেন তখনও তিনি চিৎকার করে বলেছেন যে অন্যায়ভাবে এবং স্বেচ্ছাচারী ভাবে তার উপরে এই সাজা দেওয়া হয়েছে এবং তারা উচ্চ আদালতে আবেদন করবেন এই সাজার ব্যাপারে। সাতক্ষীরার কলারোয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। বঙ্গবন্ধুকে কটূক্তির মানহানির মামলায় তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে নড়াইলের আদালত। একই সঙ্গে 10,000 টাকা এবং অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। বেলা 11:30টায় নড়াইলে আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এই রায় দেন। মামলায় উল্লেখ করা হয় 2014 সালের 16ই ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বিএনপির এক সভায় জাতির পিতাকে কটূক্তি করেন। এই ঘটনায় ওই বছরের 24শে ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক থানা কমান্ডার মোহাম্মদ শাহজাহান বিশ্বাস মানহানির মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সারা ঘোষণা করেন। 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ বিচারক প্রদান করেছেন এবং তার গ্রেপ্তারের সময় থেকেই এই রায় কার্যকরী হয়। অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন করতে অঞ্চলভিত্তিক ম্যাপিং ও পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী গবেষকদের দুর্যোগ সহনীয় ফসল উৎপাদনেরও আহ্বান জানান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেরা 100 কৃষি প্রযুক্তির বর্ণনা নিয়ে লেখা বই প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া একটি দেশের উন্নতি সম্ভব নয়। সরকার শুরু থেকেই কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে এসেছে। কৃষি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসা নয়, দেশের মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। 96 সালে আমরা যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল। প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকে কৃষির উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ, বাজারজাতকরণের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে চলছে সেসব বাস্তবায়নের কাজ। পরে তিনি দেশের গবেষকদের মাটি, আবহাওয়া ও পরিবেশ গবেষণার মধ্য দিয়ে অঞ্চলভিত্তিক উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সবথেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সারের দাম কমানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে নানা ঋণেরও। করোনায় দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেদিকেও জোর দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় বিষাক্ত মদপানে 12 জনের মৃত্যুর ঘটনায় শহরের নাটাইপাড়ায় করতোয়া হোমিও হল ও ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইথাইল জব্দ করা হয়েছে।
এছাড়াও অন্যান্য রাসায়নিক দ্রব্যের পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মাদক বিরোধী যে অভিযান চলছে তারই অংশ হিসেবে গ্রেপ্তারকৃত করতোয়া হোমিও হলের মালিক মোহাম্মদ সাইদুল আলম সবুরের ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। এদিকে বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় করা মামলায় 4 আসামিকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে আমরা আজকে করতোয়া হোমিও হলের যে গোডাউন সেখানে আমরা এসে অভিযান করছি। অভিযান করার পরে আমরা কিছু এখানে কেমিক্যালস পেয়েছি, ইথাইল অ্যালকোহল পেয়েছি প্রায় 1500 লিটারের মতো। এছাড়াও আরও অনেক ধরনের কেমিক্যালস আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখব এবং মামলা তদন্ত স্বার্থে সেগুলো ব্যবহার হতে পারে। এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, পুলিশ যে উদ্ধার অভিযান করেছে সেখান থেকে কি পরিমাণে রাসায়নিক তারা জব্দ করেছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? একেবারে যে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে সেটা হলো 1500 লিটারের মতো ইথাইল অ্যালকোহল, এটা নিশ্চিত হয়ে গেছে। এর বাইরেও আরও বেশ কিছু তরল পদার্থ পাওয়া গেছে এবং এটার পরিমাণও কম না, প্রায় 2 ড্রামের মতো হবে। সেগুলো কী ধরনের রাসায়নিক সেগুলো এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ বলছে যে এগুলো হোমিও ওষুধ তৈরির জন্যই মূলত তৈরি করা হয়েছে বলে তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন। আর যে 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে 2 দিন করে, তারা প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে পুলিশ যে তথ্য পেয়েছে বা অভিযানে যেসব উপকরণ পাওয়া যাচ্ছে তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এর উদাহরণ হিসেবে যেমনটি জানিয়েছে করতোয়া হোমিও হলে যিনি মালিক, তিনি গত রাতে পুলিশকে জানিয়েছিলেন যে তার কাছে 25 লিটার ইথাইল অ্যালকোহল আছে, কিন্তু সেখানে 1500 লিটারের মতো পাওয়া গেছে। আর এই বিষয়গুলো নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকদিন পরে হলেও বেশ জোরে সোরে মাঠে নেমেছে। আজকে আমি তাদের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তাদের একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে 3টি হোমিও হলের লাইসেন্স বাতিল করবার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলেছে। এর মধ্যে রয়েছে যেটি পারুল হোমিও হল, সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই পারুল হোমিও হলের 2টি লাইসেন্স বাতিল করা হবে। এর পাশাপাশি আরেকটি লাইসেন্সও বাতিল করা হবে এবং তারা চেষ্টা করছে অন্যান্য যে হোমিও হলগুলো রয়েছে তারা কি পরিমাণ রাসায়নিক তুলেছে, হোমিও ওষুধ তৈরি করার জন্য কি পরিমাণ স্পিড নিয়েছে সেই বিষয়গুলো তারা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনে সেগুলো তারা বাতিল করবে এমনই ধারণা দিয়েছেন। একই সাথে যেগুলো বৈধ মদের দোকান রয়েছে সেগুলোকেও তারা নজরদারির মধ্যে রাখবে, এটি তারা আমাদেরকে জানিয়েছে। আর অন্যদিকে আজকের যে ঘটনাটা প্রায় 1500 লিটার ইথাইল অ্যালকোহল পাওয়া গেল, এই ঘটনায় আরও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সদর থানা পুলিশ, এমনই আমাকে জানিয়েছেন এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তিনি। আর এর বাইরেও আরও অনুসন্ধান করছে যে এদের কাছ থেকে যারা এই মাদক বা অন্যান্য স্পিড সহ অন্যান্য হোমিও উপকরণ বিভিন্ন জায়গায় নিয়ে গেছে সেগুলোর কি অবস্থা এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এরকম বিষয় নিয়েও ডাক্তারদের সাথে কথা বলছেন মামলার তদন্তের সাথে সংশ্লিষ্টরা। বগুড়া থেকে পুলিশের রাসায়নিক দ্রব্য উদ্ধার অভিযানের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। সমগ্র বাংলাদেশের সময় হলো বিরতির, ফিরবো আরও খবর নিয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত গুদামে পড়ে আছে 60 বছরের পুরনো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিকের কারণে হাসপাতালের নিরাপত্তা ঝুঁকি বাড়লেও তা অপসারণে এখনও তেমন কোনো উদ্যোগ নেই। বিভিন্ন দপ্তরের সমন্বয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করলেও কার্যক্রম রয়েছে চিঠি চালাচালি পর্যায়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে বেশ কয়েক বছর ধরে। সম্প্রতি ভবনের তালাবদ্ধ গুদাম খুলে পাওয়া যায় বিভিন্ন ধরনের 1186টি বোতল, 39টি ইনজেকশন এবং 3030টি ইনজেকশনের অ্যাম্পল। বেশ কিছু পাত্রে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় টনক নড়েছে কর্তৃপক্ষের। বিপজ্জনক রাসায়নিক যেগুলোকে রাখা হয়েছে বিশেষ এক ধরনের কন্টেনারের মধ্যে, যাতে কোনো রকম ঝাঁকুনি না লাগে। তাই ভূমিকম্প হলে যদি ঝাঁকুনি লাগে তাহলে ওটা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি আছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব পদার্থ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যথাযথ নিয়ম মেনে যত দ্রুত সম্ভব এসব ধ্বংসের পরামর্শ তাদের। তেজস্ক্রিয় সার্ভেমিটার দিয়ে সেটা সার্ভে করে তা কি এলিমেন্ট আছে, তার ডোজ কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। যদি তেজস্ক্রিয় কিছু থেকে থাকে তাহলে সেটার জন্য আইএইএ গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে সেগুলো ডিসপোজ করতে হবে। এসব রাসায়নিক অপসারণে পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক ও পরিবেশ অধিদপ্তর এবং
গণপূর্ত বিভাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো পুরো প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। যারা ল্যাব টেকনিশিয়ান আছে ওনাদেরকে নিয়ে একটি তালিকা গঠন করি এবং তালিকা অনুযায়ী আমরা যে তালিকাটি পাই ওই তালিকাটা পরিবেশ অধিদপ্তরে অলরেডি পাঠিয়েছি। পরিবেশ অধিদপ্তর তাদের নিজস্ব যে শিডিউল আছে ওই অনুযায়ী এই কেমিক্যালগুলো ডিসপোজ করবে। দেশে এ ধরনের রাসায়নিক ধ্বংসের সক্ষমতা আছে সিলেটের একটি সিমেন্ট কারখানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে থাকা কিছু রাসায়নিক সেখানে নিয়ে ধ্বংস করা হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যে পুরনো রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলো সরানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিবৃতি দিয়েছে কিনা? হ্যাঁ, আমরা একটু আগে খবরেও যেমনটা বলছিলাম যে ইতোমধ্যে কিন্তু 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি দোতলায়, মূলত এই যে জানালা ভাঙা যে কক্ষটি, এই মূলত এই কক্ষেই এই গুদাম অর্থাৎ এই রাসায়নিক দ্রব্যগুলো সেখানে রাখা হয়েছে। তো যে কমিটিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর সহ এরকম অন্তত 6টি সংস্থার প্রতিনিধিরা সেখানে আছেন এবং সেই কমিটি ইতিমধ্যে চট্টগ্রামের যে পরিবেশ অধিদপ্তরের বরাবর একটি চিঠি দিয়েছে এবং সেই চিঠি যদিও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি নিয়ে তারা এখনো ওই অর্থে মাঠে কোনো কাজ শুরু করেনি, তারা চিঠি পেয়েছেন সেই অনুযায়ী তারা আস্তে ধীরে ব্যবস্থা নেবেন। কিন্তু মূলত বিষয়টি হচ্ছে প্রায় 60 বছর ধরে অর্থাৎ 1960 সালে মূলত এই ভবনের অর্থাৎ এই গুদামটি বন্ধ করা হয় এবং এরপরে গত 60 বছরে এই রাসায়নিক পদার্থগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ এখনো নেওয়া যায়নি। আমরা এই বিষয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে মূলত মেডিকেল কলেজ হাসপাতালগুলোর যে বর্জ্য এগুলো বেশিরভাগই তেজস্ক্রিয় বর্জ্য। প্রথমত এই বর্জ্যগুলোর ভিতরে তেজস্ক্রিয় বর্জ্য আছে কিনা সেটি চিহ্নিত করতে হবে। তেজস্ক্রিয়তা থাকলে সেই তেজস্ক্রিয়তার পরিমাণ কতটুকু সেটি বের করতে হবে। তারপরে আসলে এগুলো কিভাবে ধ্বংস করা যাবে সেই বিষয়টি বিবেচনায় আনতে হবে, নতুবা এটি এখান থেকে পরিবহন করতে গিয়ে আবার নতুন ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। যেহেতু দীর্ঘ সময় ধরে এই রাসায়নিক পদার্থগুলো বিভিন্ন কন্টেইনারে বিভিন্ন পাত্রে আছে, সেই পাত্র আসলে এই পদার্থগুলো রাখার ক্ষেত্রে বা আর কতটা এটির পাত্রে টেম্পার রয়েছে সেটিও একটি ভাবার বিষয়। অর্থাৎ এখান থেকে যদি সরানোর ক্ষেত্রে পাত্রগুলো কোনো কারণে ভেঙে যায় বা পাত্রগুলোর কোনো অসুবিধা তৈরি হয় তাহলে কিন্তু সেটি পরিবেশে ছড়িয়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে, এরকম একটি ধারণাও বিশেষজ্ঞরা করছেন। তো আমরা আসলে গত 2 মাসখানেক আগে দেখেছি যে চট্টগ্রাম বন্দরে এই ধরনের একটি বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ যেগুলো চট্টগ্রামে আসলে ধ্বংস করতে না পেরে সিলেটের লাফাজ সুরমার তাদের যে চুল্লি আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো বিশেষজ্ঞরা ওই পরামর্শটিও দিয়েছেন যদি এখানে তেজস্ক্রিয়তার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু এটি চট্টগ্রামে ধ্বংস করার কোনো সুযোগ আপাতত নাই। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। টাঙ্গাইলের জেলা টিকা সংরক্ষণাগার থেকে 12টি উপজেলায় আজ করোনা ভ্যাকসিনের টিকা পৌঁছেছে। 1,20,000 ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলের সব উপজেলায় কি টিকাগুলো পৌঁছেছে কিনা এবং উপজেলা পর্যায়ে ঠিক কবে নাগাদ টিকা দেওয়া শুরু হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি জেলা টিকা সংরক্ষণাগার যেটা আছে, যে কোল্ড স্টোরেজ আছে ঠিক তার সামনে। এখানেই কিন্তু 1,20,000 ডোজ করোনা টিকা 29 তারিখের পর থেকে মজুদ ছিল, যেটা আজকে দুপুর 2টা থেকে 3:15টার মাঝে কিন্তু এখান থেকে টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, পিছনে যে ভবনটি রয়েছে সেই ভবনের মাঝখানে যে কোল্ড স্টোরেজ রয়েছে সেখানে এই টিকাগুলি ছিল। আজ দুপুর 2টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন BM রিয়াজুল ইসলাম, জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন উপস্থিত ছিল, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি ছিল, জেলা EPI সুপারিনটেন্ডেন্ট উপস্থিত ছিল এবং এখানকার যিনি প্রধান টেকনিশিয়ান তিনি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে
যারা যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, অর্থাৎ এই কোভিডের ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন, তারা এই কোভিডের ভ্যাকসিনগুলি গ্রহণ করেছেন এবং স্ব উপজেলায় নিয়ে গেছেন। এবং সেখানে কিন্তু আপনি জানেন যে এই টিকাটা সংরক্ষণের জন্য বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, অর্থাৎ ঠান্ডা জায়গায় রাখতে হয়। এখানে যেরকম কোল্ড চেম্বারে ছিল, একইভাবে উপজেলাগুলোতে আইস লাইন ফ্রিজারেশন সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভ্যাকসিনগুলি যে 12টি উপজেলায় পৌঁছেছে বা এখান থেকে ছেড়ে চলে গেছে, 2-1টি উপজেলায় যে পৌঁছেছে, বাকিগুলি পৌঁছাতে আরো 40 থেকে 45 মিনিট সময় লাগবে দূরত্বর কারণে। তো সেখানে কিন্তু পুলিশ প্রহরায় আমরা নিতে দেখেছি, অর্থাৎ 12টি উপজেলায় যে 12টি অ্যাম্বুলেন্সে করে এই টিকাগুলি যাচ্ছে, সেখানে কিন্তু সার্বক্ষণিক পুলিশ প্রহরায় ছিল। আর আপনি জানেন যে দেশব্যাপী 7 তারিখে যে টিকাদান কর্মসূচি শুরু হবে, তারই ধারাবাহিকতা কিন্তু টাঙ্গাইলেও ভ্যাকসিন দেওয়া শুরু হবে, এমনটি কিন্তু জেলা সিভিল সার্জন আমাকে নিশ্চিত করেছে। তিনি যেটা বলেছেন যে যেসব ডাক্তাররা এই ভ্যাকসিনের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যুক্ত থাকবে, তাদের প্রশিক্ষণ কিন্তু শেষ হয়েছে। এর বাইরে যেসব নার্স যারা এই ভ্যাকসিন মানুষের কে দিবে, তাদেরকে প্রশিক্ষণ কিন্তু শুরু হয়েছে এবং কোনো কোনো জায়গায় শেষ হয়েছে এবং কোনো কোনো জায়গায় চলছে। অর্থাৎ আগামী 2-3 দিনের মাঝে কিন্তু, অর্থাৎ আগামী 2 দিনের মাঝে কিন্তু ভ্যাকসিন যারা প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ শেষ হবে। অর্থাৎ জেলা স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান কর্মকর্তা রয়েছে, তিনি যেটা বলেছেন যে টাঙ্গাইল জেলা স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সরকারি নির্দেশনা পাওয়ার সাথে সাথে তারা জনগণের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু করবে। এই হচ্ছে টাঙ্গাইলের ভ্যাকসিন হস্তান্তরের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলে পৌঁছেছে করোনার ভ্যাকসিন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সমগ্র বাংলাদেশে সময় হলো বিরতির, ফিরে এসে আরো যা দেখবেন। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে 3 চাকার যান, ঘটছে দুর্ঘটনা, যানজট নিরসনে নেই উদ্যোগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে 3 চাকার অবৈধ যানবাহন। প্রশাসনের নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না এসব যানবাহনের চলাচল। এতে যানজটের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপের কথা বলা হলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে চলছে 3 চাকার যানবাহন। এসব যানের জন্য থাকা আলাদা লেন দখল করে আছে ট্রাক আর মেরামতের দোকান। তাই বাধ্য হয়েই সড়কে চলতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। এতে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ট্রাকের কারণে মানে যানজটের কারণে আমরা আসতে পারি না ওই রাস্তাতে। ওই সাইডে ট্রাক আছে, ট্রাকের জন্য সেই সাইডে আসতে হয়, কাটা যেতে হয়। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা প্রতিনিয়ত ডিডি করতেছি এবং এই ডিডির ফাঁকে এগুলো আমরা সরিয়ে দিচ্ছি এবং জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি। এখন থেকে এটা আর হবে না এবং ভবিষ্যতে যার না হয় সেজন্য আমরা তৎপর আছি। মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। শিবালয় উপজেলার বরঙ্গাইল থেকে ঘিওর, দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর আঞ্চলিক মহাসড়কে 8 শতাধিক সিএনজি অটোরিকশা চলছে। অর্ধেকের বেশি যানবাহনে নেই রেজিস্ট্রেশন, নেই চালকদের লাইসেন্সও। এতে দুর্ঘটনায় প্রায়ই হচ্ছে প্রাণহানি। রুটে লাগে না বেশিরভাগই, তারপরেও চালাইতেছি, সবাই চালাই যেভাবে ওইভাবে চালাইতেছি। অবশ্য পুলিশ বলছে এখন থেকে আর অবৈধ কোনো সিএনজি চলতে দেয়া হবে না। এখন থেকে অবৈধ কোনো যানবাহন এই রোডে চলতে পারবে না। এখানে কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এই রাস্তায় চলাচল করতে দেয়া হবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক এই রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ঝিনাইদহে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি 3 হুইলার প্রথম দিকে গ্রামের রাস্তায় চললেও এখন অবাধে চলছে মহাসড়কে। বাজার থেকে লোহালক্কর ও শ্যালো ইঞ্জিন দিয়ে বানানো হচ্ছে ট্রাক, নাম দেয়া হয়েছে নাটা হাম্বার। কিস্তির টাকা অনেক এনজিও থেকে নিয়ে আমরা এই গাড়িগুলা কিনি। গাড়ি মেলা ঝামেলা ঝামেলা আসে, এই গরিব মানুষ মিলে এই গাড়িগুলো চালাই বেড়ায়। পুলিশের অভিযানে মাঝে মাঝে এই যান চলাচল বন্ধ হলেও পুরোপুরি সরানো সম্ভব হয়নি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুকনো মৌসুমে ভূগর্ভের পানির স্তর নেমে যাওয়ায় ফরিদপুরে বোরো ধান আবাদ করে লোকসানে কৃষক। বছরের পর বছর আর্থিক ক্ষতি হওয়ায় এই অঞ্চলে কমেছে বোরো চাষ। এছাড়াও কৃষি উপকরণের দাম বাড়ায় অন্য ফসল চাষে ঝুঁকছেন চাষিরা। বোরো ধানের চাষাবাদ সেচ নির্ভর, কিন্তু ফরিদপুরে শীতকালে পানির স্তর নেমে যাওয়ায় মিলছে না সেচের পানি। তাই এই বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক কৃষক। কয়েক বছর আগে সেচ মেশিন দিয়ে 1 ঘন্টায় যে পরিমাণ পানি তোলা যেত, এখন 3 ঘন্টায়ও তা পাচ্ছেন না চাষিরা। এছাড়া শ্রমিক খরচ, কীটনাশক এবং সারের দাম বেশি হয় উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক।
অন্যদিকে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতি বছরই ফরিদপুর অঞ্চলে এই ধানের চাষাবাদ কমছে। পানির যে লেয়ারটা আগে 5 লিটার যে তেলে আমরা পানি দিতে পারতাম অনেক 2-3 বিঘা প্রতিদিনকে, আর এখন 10 লিটার তেলে সেই পানিটা আমরা পাচ্ছি না। অন্য ফসলের দিকে আমরা যাচ্ছি, কারণ যাচ্ছি কেন, আমাদের যেদিকে ফায়দা ওই দিকেই আমরা যাব, যেদিকে লাভ আমাদের ওই দিকেই আমরা যাব। এখন চাষ করি হচ্ছে এক বিঘা এই কারণেই যে আবাদ করে তো আমরা পরিপূর্ণ মূল্য পাই না, এখন খাওয়ার জন্য যা লাগে সেইটুকুই করি। কৃষি বিভাগ বলছে জেলায় বোরো ধানের আবাদ কমলেও বেড়েছে অন্য ফসলের চাষ, এতে আর্থিক লোকসান কাটিয়ে উঠতে পারবেন কৃষক। জমির পরিমাণ কমলেও আমরা কৃষি বিভাগ থেকে আমাদের কৃষক ভাইদেরকে হাইব্রিড সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের চাষ এবং সেই জাতের ফলন যাতে বেশি হয় এই জন্য আমরা বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। ফরিদপুরে 2020-21 সালে 23,000 হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে চাষ হয়েছে মাত্র 7,400 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে সময় হলো বিরতির। ফিরে এসে আরো যা দেখবেন, দেশের উত্তর মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে এখনো মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গায় এখনো মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন 7.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। উত্তরাঞ্চলে মৃদু ও মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে আরও 3 থেকে 4 দিন এই অবস্থা থাকতে পারে। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে 23 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে পাবনা ও মেহেরপুরেও। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। শীত পরিস্থিতির আরো খবর জানাতে এবার পাবনা থেকে যুক্ত হবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আজকে পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং হাসপাতালে কি ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু আমি পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি। আবহাওয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে আজকে ঈশ্বরদী আবহাওয়া অফিসে 10.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল কিন্তু আমরা যে তথ্য আমাদের কাছে ছিল সেখানে কিন্তু ছিল 8.0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 2 ডিগ্রির বেশি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এবং আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে 2-1 দিনের মধ্যে আরও তাপমাত্রা বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই কারণে কিন্তু পাবনার বিভিন্ন হাসপাতাল এর মধ্যে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু বেশি কিন্তু রোগী আমরা দেখতে পেয়েছি এবং চিকিৎসকরা জানিয়েছেন যে দিনের বেলা গরম এবং রাতের বেলা শীতের কারণে প্রচন্ড কনকনে ঠান্ডার কারণে কিন্তু শীতজনিত রোগী কিন্তু হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে শিশুদের খুব ভোরে অথবা সকালে সূর্য না ওঠা পর্যন্ত তাদেরকে ঘরের বাইরে না রাখার জন্য তারা জনগণকে অবহিত করছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাবনার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। এরই সাথে শেষ করব আজকে সমগ্র বাংলাদেশ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাবেক এমপি হাবিব সহ 3 জনের 10 বছর কারাদণ্ড, 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। বঙ্গবন্ধুকে কটূক্তি করায় মানহানির মামলায় তারেক রহমানের 2 বছরের সাজা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। বগুড়ায় হোমিও হলে ল্যাবে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ইথাইল জব্দ, গ্রেপ্তার 4 জন রিমান্ডে। এবং চট্টগ্রাম মেডিকেলের পরিত্যক্ত গুদামে 60 বছরের পুরনো নানা রাসায়নিক পদার্থ, নিরাপত্তার ঝুঁকি বাড়লেও সরানোর উদ্যোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজন।